চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে আজ সারা দেশে ধর্মঘটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেললাইন অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারাই কর্মসূচির নাম দিয়েছেন বাংলা ব্লকের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা যে পরিপত্র সেটি পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। গত 1 জুলাই থেকে আন্দোলন করছেন তারা। একইভাবে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবিতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রোববার সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের গতি বাড়াতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণাও দিয়েছেন তারা। ওদিকে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সেখানকার শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘ যানজট দেখা দেয় সকাল থেকে এই আন্দোলনের নামে কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন। এ সময় শিক্ষার্থীরা কোটা নয়, মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার দাবি জানান। আন্দোলনের কারণে দুপুর 12টা থেকে 1 ঘন্টার জন্য বরিশাল ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী আজ বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। এর আগে আপিল বিভাগীয় শুনানির দিন প্রধান বিচারপতি বলেছিলেন, রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। ওদিকে এই বিষয়টি আদালতে পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে। এরপরও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলে বলেছে আপিল বিভাগ। আবার পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে কোটা বাতিলের দাবিতে বা কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন চলছে রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমরা এই সমস্ত প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না এবং সহকর্মী হাবিব রহমানের কাছ থেকে আপডেটটা আমরা জেনে নিতে চাই। শাহবাগে আছেন তিনি, আপনার দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব জেরাই খান পান্না, আপনার কাছে আসবো, আপনার মতামত পর্যবেক্ষণ সবটাই শুনবো। তার আগে আমার সহকর্মীর কাছ থেকে একটু আপডেট হয়ে আসি। হাবিব, এখন কি চলছে একটু বলবেন? মানে ধর্মঘট নিয়ে আন্দোলনকারীরা নানা বক্তব্য দিচ্ছিল, আমরা সেগুলো দেখছিলাম। এখনকার পরিস্থিতি একটু জানাবেন এবং নতুন কোনো ঘোষণা তারা আসলে দিয়েছে কিনা। হাবিব। হানিফ ফ্লাইওভার সহ বেশ কিছু রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা তাদের যে দাবি সেই দাবিতে আপনি জানেন যে মূলত কোটা সংস্কার করে যে বৈষম্য তৈরি হয়েছে বিশেষ করে চাকরির ক্ষেত্রে সেই বৈষম্যগুলির ক্ষেত্রে তারা কোটা সংস্কার চাচ্ছেন। সেই বিষয় নিয়ে তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু বাংলাদেশ নানাভাবে নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটি বিভাগে বা প্রত্যেকটি জায়গায় এই কোটার তারা যে বৈষম্য সেই বৈষম্য থেকে তারা সরে আসতে চান এবং তাদের দাবি যে এই কোটার একটি সংস্কার করে যেন বৈষম্য যে হয়েছে সেই বৈষম্যটা যেন দূর করা হয়। আপনি জানেন যে এখানে ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি যে এখানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি দুটো কিন্তু তারা তুলে ধরছেন। তারা এটিও বলছেন যে যারা বৈষম্য বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য কোঠা তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা সব ধরনের সুবিধা পাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে সেক্ষেত্রে কোটার যে বিষয়টি রয়েছে সেখানে তারা সমতা চান এবং সেই বৈষম্য দূর করে একটি সমতা ভিত্তিক একটি কোঠার কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং পাশাপাশি যেটি বলছেন যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যে 30% কোঠা রয়েছে সেই কোঠার বিষয়েও তাদের যে সেটি বাতিল করতে হবে বিষয়টি এমন নয়। তারা বলছেন যে এখানেও সংস্কার করা দরকার, যেহেতু প্রায় স্বাধীনতার 54 বছর হয়ে গেছে এবং সেক্ষেত্রে মুক্তিযোদ্ধারা সন্তান রয়েছেন, সেই সন্তানদের নাতি নাতনিদের যে বিষয়গুলো রয়েছে সেই জায়গায় সরকারকে নজর দেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে একটি পার্বত্য অঞ্চলে যারা রয়েছেন তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন এবং হাওর বাওর যে এলাকাগুলিতে রয়েছেন
এই জায়গাগুলোতে আলোচনায় রেখে বা এইগুলোতে সামনে রেখে কোটার যে সংস্কার সেই বিষয়টা কিন্তু তারা দাবি করছেন। তারা কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, তবে তারা যেটি বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এই আন্দোলনের মূল কথাই হলো যে স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকতে পারবে না চাকরি ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থায়, এমন দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাকিব, অনেক ধন্যবাদ হাবিব। নিশ্চয় আপনি এখানে আছেন, আপনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা আপডেট পাবো এবং সহকর্মী হাবিবের কাছ থেকে যা যা জানলাম জনাব জেডাই খান পানা আপনার কাছে সেগুলো নিয়ে আসতে চাই। আমি জানি আপনি নিজে আসলে এগুলোও দেখেছেন, খবরগুলো দেখেছেন, আপনার চোখে নিশ্চয়ই পড়ছে আসলে শিক্ষার্থীরা যা যা করছে। আপনার জায়গা থেকে একটু বলবেন, মানে হাইকোর্টের রায়, পরবর্তীতে কোটা সংস্কারের আন্দোলন, দেশের প্রচলিত যে আইন এবং সংবিধান, এগুলোর আলোকে যদি আপনি আমাদের আইনি দিকটা একটু বলেন এই প্রেক্ষাপটে। আইনের দিকে আমি যতটুকু বুঝি, শুনতে পাচ্ছেন কি? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, জি আপনি বলেন। এর দিক থেকে আমি যতটুকু বুঝি, এটা তো মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে কথা হচ্ছে। জি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলছি যে আমাকে সম্মান দেওয়া, কিন্তু আমার সন্তান, নাতি পুতি এদেরকে না। এরা তো মুক্তিযুদ্ধের জন্য আমরা যেটা করেছি সেটা সমতা ভিত্তিক, শোষণ ভিত্তিক, বৈষম্য ভিত্তিক, বৈষম্য বিরোধী একটা সমাজ গড়ার জন্য। আমরা তো বৈষম্য সৃষ্টির জন্য বাংলাদেশ স্বাধীন করি। বৈষম্য ছিল বলেই আমরা পাকিস্তানি ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেই কিন্তু দেশটা স্বাধীন করেছে। জীবন দিয়েছে 30 লক্ষ শহীদ, কই তাদের তো তালিকা করা হয় না। 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে সংবাদপত্র মাধ্যমে যেটুকু জানলাম। সেই 2 লক্ষদের ভাতা দিক আমার আপত্তি নেই, কিন্তু দেওয়া হলে সে একটা ক্ষেত্রে হোক, মেধার কোনো বিকল্প নাই। কারণ আপনি নেন কোটা হিসাবে, কিভাবে যদি 100 সিট থাকে সেখানে 200 যদি পাস করে, সেইখানে যদি 200-র ভেতরে পাস করার ভেতরে যদি মুক্তিযোদ্ধার কোনো সন্তান থাকে বা থাকে, নেন, আপত্তি নেই। কিন্তু ফেল করার ভেতর থেকে নিবেন, সেটা হবে না। সেটা আমার মতে একদম নৈতিকতা বিরোধী এবং অন্যায়। তাকে মেধার কি বলবো, যে মেধাকে চাপিয়ে একটা বৈষম্যকে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিরোধী। পাশাপাশি আমি যারা আজকে আন্দোলন করছে তাদেরকে আমি বলবো, আপনারা রাস্তাঘাট এমন ভাবে অবরোধ করেন না যাতে সাধারণ জনমানুষের চলাফেরা, জীবনযাত্রার কষ্টকর হয়, ক্ষতিকর হয়। যেমন আমারই আজকে কোর্টে যেতে সময় লেগেছে 2 ঘন্টা, ফিরতে সময় লেগেছে, আর্লি বের হয়েছে, তারপরও ফিরতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টার উপর। তো বাইরে যারা আছে, যেসব সাধারণ মানুষ, তাদের কষ্টটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবং সেইভাবে আন্দোলন করেন, শান্তিপূর্ণভাবে করেন। আমাদের প্রধানমন্ত্রী, উনি জাতির পিতার সন্তান, উনি জানেন যে আমাদের জাতির পিতা কিভাবে বক্তব্য রেখেছেন এবং কোনোদিন কোনো সুবিধা তিনি জাতির পিতা কিন্তু গ্রহণ করতে যাননি। সবচেয়ে গ্রহণ করার সুযোগ ছিল তার পরিবারের কাছে, তিনি সুযোগ দিতেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে তার কন্যা, দেশের প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই আপনাদের বিষয়ে দৃষ্টিপাত করবেন। আর বিচার যেটা বলছেন যে প্রজ্ঞাপনটা জারি করেছে মন্ত্রণালয়, অবশ্যই এতে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ছিল। আর সম্মতি থাকলে পরে সেটা, এখান তো আমি দেখি না যেটা সংবিধান বিরোধী। হাইকোর্ট যেটা দিয়েছে, আমি বলবো না যে কি কারণে দিয়েছে, কি ব্যাখ্যা দিয়েছে, কারণ পূর্ণ জাজমেন্ট এখনো পাওয়া যায়। পূর্ণ জাজমেন্ট পাওয়া গেলে পরে আপিল বিভাগে সেটা বিবেচনা করবে।
এবং আমার আসলে আসলে আপনি আপনি একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযোদ্ধার জায়গা থেকে যেভাবে কোটার জায়গাটা ব্যাখ্যা করলেন সেটা সত্যিকার অর্থে খুবই চমৎকার একটা ব্যাখ্যা আপনি দিলেন, এবং বোধ করে আন্দোলনকারী কেউ যদি আপনার কথাগুলো শুনে তারা কিছুটা হলেও ভরসা পাবে নিশ্চিতভাবে। একটা বিষয় কি একটু বলবেন, মানে যেহেতু একটা বাস্তবতা, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, ছেলেমেয়েরা রাস্তায় আছে, মানে সরকারের কি আসলে করার কিছু আছে এখন এই মুহূর্তে? কোনো সমাধানের দায়িত্ব সরকার নিতে পারে? মানে যেহেতু একটা বিচারাধীন বিষয়, সরকারের দিক থেকে করণীয় কি হতে পারে আসলে? সরকারি দিক থেকে তো করণীয়, হাইকোর্টের জাজমেন্টটা তো বাতিল করতে পারে না, এটা তো পারছে না। সেটা তো যদি করতে পারতো তাহলে তো বিচার বিভাগ থাকে না। এটা বাতিল করতে পারে বা এটা সংশোধন করতে পারে একমাত্র আপিল বিভাগ। তো আপিল বিভাগে গেছে, আপিল বিভাগ বলছে যে পূর্ণ জাজমেন্টটা পেয়ে নেই। সেটা একটা করতে পারে যে একটা সুনির্দিষ্ট সময়, স্বল্প সময়ের ভেতরে পূর্ণাঙ্গ জাজমেন্টটা যাতে পায়, যাতে এই বিষয়টা সুরা হয়, রাস্তায় না হয়ে এটা আদালতের মধ্যে যদি সুন্দরভাবে সুরা হয় সেটা ভালো হবে। আমি আর একটু কথা বলি, মুক্তিযুদ্ধ একটা মুক্তিযুদ্ধ যদি দেখতে পারে যে চিন্তা করেছে যে দেশ স্বাধীন হলে পরে আমি একটা বাড়ির মালিক হব, একটা গাড়ির মালিক হব, একটা লাইসেন্স বা পারমিটের মালিক হব, তাহলে আমি বলবো যে একটা মুক্তিযুদ্ধ আপনি খুঁজে পাবেন, একটা মুক্তিযুদ্ধও খুঁজে পাবেন। এদেশে সেদিন জনসংখ্যা ছিল 6.5 কোটি, মুষ্টিমেয় কিছু আলবদর রাজাকার বাদে সবাই প্রকাশ্যে মুক্তিযোদ্ধা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কি মুক্তিযোদ্ধা না? উনি বন্দী ছিলেন। জি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি মুক্তিযোদ্ধা না? আপনি অস্বীকার করবেন না আমরা অস্বীকার করবো? আমরা তো অস্বীকার করতে চাই না। জি। কারণ উনরা প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বাংলাদেশে তো বাধ্য হয়েছিলেন। তো সেই অবস্থাটা বিবেচনা করে আমি নিশ্চিত যে এই দেশের 6.5 কোটি মানুষ, আজকে যারা 17 কোটি মানুষ, সবাই মুক্তিযোদ্ধার সন্তান। কেবলমাত্র ভারতে গেলেই মুক্তিযুদ্ধ হয়েছে সেটা না, একদম ভারত স্পষ্ট থেকে কিন্তু করেছেন। এবং সেপ্টেম্বর হ্যাঁ, আপনি আপনি আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। এবং আজকে যখন আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলছিলাম, যারা আসলে আন্দোলন করছিলেন তাদের দিক থেকে একটা বার্তা বারবার দেওয়া হচ্ছিল যে কোনোভাবে আমরা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান করছি না, বরঞ্চ তাদের প্রতি সম্মান রেখেই আসলে আমাদের দাবিটা আমরা প্রকাশ করছি। আমি ছোট করে দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো, তারপর আলাপটা শেষ করব। অনেকেই জানতে চাইছেন আন্দোলনকারীরা যে এই বিষয়টা আদালতের বাইরে সমাধানের কোনো সুযোগ কি আছে কথা বলে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে? আপনি কি বলবেন? এটা সংশ্লিষ্ট ব্যক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? নিশ্চয়ই হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এই তো। জি জি। তাতে কথা বলার পরে তারা অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিতে পারেন, যে অনুরোধ করতে পারেন যে এইভাবে চলো, এইভাবে পদক্ষেপটা নাও যাতে এই বিষয়টা শুরু হয়। তো এই বাদে করণীয় এখন এই পর্যায়টায় আর নাই, কারণ এটা আপিল বিভাগে পেন্ডিং। বুঝতে পারছি। আপিল বিভাগ থেকে যদি উইথড্র করলে পরে সেই হাইকোর্টের জাজমেন্টটা থাকে, আবার হাইকোর্টের জাজমেন্ট তো যেহেতু হয়ে গেছে, সেহেতু সেটা উইথড্র করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে এসে আমার মনে হয় না যে সরকারের দিক থেকে একটা নমনীয় ভাব বা আলোচনা চলতে পারে। আলোচনার কোনো বিকল্প নাই। আলোচনা চললে পরে সেই আলোচনার ভিত্তিতে কিন্তু আদালত গ্রহণ করতে পারে। কারণ কি, আপনাকে বলি, 90-এর আন্দোলনের পরে 3 জোটের রূপরেখার ভিত্তিতে কি একটা সরকার গঠিত হয়েছিল না? তেমনি আলোচনার ভিত্তিতে এটা তো তেমন বড় সমস্যা না, তেমন বিশাল একটা সমস্যা না। বুঝতে পারছি। শুধু কিছু সুবিধাভোগী লোক, হ্যাঁ, এবং আপনি শুরুতে এর ভেতর পত্রপত্রিকায় দেখলাম যে জি, জনাব জেরা খান পান্ডা, মানে আপনি এত চমৎকার করে এত তথ্যবহুল বিষয়গুলো তুলে ধরছেন, আমি সত্যি খারাপ লাগছে আপনাকে থামাতে, কিন্তু আমাদের সময়ের একটা বাধ্যবাধকতা আছে এবং তার মধ্যে থেকে আপনার কাছ থেকে যে তথ্যগুলো জানার চেষ্টা করেছিলাম, যে পর্যবেক্ষণ, সেটা আমরা খুব চমৎকারভাবে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সিনিয়র আইনজীবী জেরা খান পান্ডা আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী হাবিব রহমান। আমরা আসলে কোটা সংস্কারের দাবিতে মাঠে থাকা আন্দোলনকারীদের খবর জানছিলাম, প্রেক্ষাপটটা নিয়ে কথা বলছিলাম।